এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের 13তম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ এবং অ্যাডভান্স ফাংশন নিয়ে কথা বলবো। তো আশা করি এই ফাংশনগুলো আপনাদের বাস্তব জীবনে অনেক উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ফাংশন নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে টেক্সট ফাংশন। খেয়াল করুন, আমি যদি এখানে কোনো ডেট লিখি যে 1/5/2024 এটা লিখলাম। লেখার পরে এটা যদি আমি এদিকে টেনে দেই, যে পর্যন্ত ইচ্ছা আপনি একদম পুরা মাসও টেনে দিতে পারেন। আমি ধরুন 15 দিন এই পর্যন্ত টেনে দিলাম। এখন এই 15 দিন আসলে এই প্রত্যেকটা 1/5/2024 বা 2/5/2024 এটা কোন দিন কী তারিখ, যখন আমি কোনো স্যালারি শিট বা কোনো কিছু তৈরি করব তখন কিন্তু আমাকে এরকম ফরম্যাটিং করে এই উপরে এখানে ডেট এবং এখানে হচ্ছে ডে এইভাবে লিখে নেওয়ার প্রয়োজন হয়। তো এই জিনিসটা আমি কিন্তু অটোমেটিক্যালি করতে পারি। তো এখানে যদি আমি অটোমেটিক্যালি করতে চাই সেক্ষেত্রে আমাকে কিন্তু প্রথমে এই ডেটগুলো কিন্তু এইভাবে 1-2 তারিখ দিয়ে থাকে। আমি কিন্তু এই মাস সহ দেখাই না আসলে যখন কোনো ফরম্যাটিং করব। তো সেটা যদি আমি হাইড করতে চাই, এগুলো সিলেক্ট করে এই যে ডেট থেকে এখান থেকে মোর নাম্বার ফরম্যাটে যাব। আমরা যে কাস্টম নাম্বার ফরম্যাট থেকে যে ধরনের আপনার ফরম্যাটিং প্রয়োজন আমি শুধুমাত্র ডিটা রেখে MMYY উঠিয়ে ওকে করে দিব। তাহলে দেখেন এটা কিন্তু এখন ছোট হয়ে গেল। এখানে কিন্তু আমি ডেটটা দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে ছোট হয়ে গেল। এখন আমি এগুলো সব সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলে যে কোনো একটার মাঝে অটো ফরম্যাটিং হয়ে যাবে। এখন যদি আমি পুরা মাসও করতে চাই সেক্ষেত্রেও কিন্তু এটা আসলে সম্ভব। আমি যদি পুরা মাস করে এভাবে করলাম, এখন আমি টোটালটা সিলেক্ট করে এখান থেকে ডাবল ক্লিক করে ফরম্যাটিং করে দিই এভাবে। হ্যাঁ, এখন আপনি চান এইটা কবে কোন তারিখ সেটা আসলে কিভাবে বের করবেন। এটার জন্য আমরা একটি ফর্মুলা ইউজ করব যেটার নাম হচ্ছে টেক্সট ফর্মুলা। দেখেন টেক্সট থেকে প্রথমে হচ্ছে ভ্যালু হচ্ছে আমার এই 1, অর্থাৎ 1 তারিখ, যেটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু তারিখ আছে। এখন আমি ফরম্যাট টেক্সট, আমরা ডে আসলে কিভাবে লিখি, 3 অক্ষর দিয়ে লিখি। তাহলে আমি এটা এখান থেকে, যেহেতু ফর্মুলার ভিতরে আমি সরাসরি কোনো টেক্সট লিখতে পারি না, এই জন্য ডাবল ইনভার্টেড কমার ভিতরে 3 বার ডি দিব, অর্থাৎ ডে। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। দেখেন এটা ওয়েডনেসডে চলে আসছে। এখন যদি আমি এটা এখান থেকে টেনে এই পর্যন্ত দিয়ে দেই তাহলে খুব সহজেই আপনি এখন মিলিয়ে দেখবেন। আমি যদি এটা সিলেক্ট করে আবার ফরম্যাটিংটা করি তাহলে 1 তারিখে আমার ওয়েডনেসডে ছিল, ঠিক আছে। এরপরে দেখেন 13 তারিখে মনডে ছিল। আপনি মিলিয়ে দেখবেন যে এটা আসলে আপনার কম্পিউটারের ডেট টাইমের সাথে মিলে গিয়েছে বা বাস্তবতার সাথে, ঠিক আছে। এখন আপনি যদি আসলে এটা মিলছে কিনা আমি কম্পিউটার থেকে দেখব না। এখন আমার কম্পিউটারে ধরুন ডেট টাইম ঠিক আছে। আমি যদি এখন কম্পিউটার থেকে দেখতে চাই আজকে কত তারিখ, সেক্ষেত্রে আমি ইকুয়াল সাইন দিব, TODAY টুডে, ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ, আমি ইন্টার দিলাম। দেখেন আজকে হচ্ছে 13/5/2024 তারিখ, ঠিক আছে। এই যে 13/5/2024 তারিখ এবং আজকে হচ্ছে সোমবার। এখন আপনি এটার উপরে ক্লিক করে এখান থেকে আপনি মোর নাম্বার ফরম্যাটে যান, কাস্টমে যান। এখানে দেখেন বিভিন্ন রকম ফরম্যাটিং আছে, ঠিক আছে। এখন যদি আপনি এই ফরম্যাটিংটা ইউজ করেন, দেখেন এখান থেকে ওকে দিয়ে দেন, তাহলে দেখেন আজকে কিন্তু মনডে May 13, 2024, অর্থাৎ এটা কিন্তু ঠিক আছে। অর্থাৎ এই টুডে ফাংশন ইউজ করার পরে আপনি যে কোনো ফরম্যাটিং এখান থেকে ইউজ করতে পারবেন। একইভাবে আরও একটি ফাংশন আছে যেটা আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হবে। এই টুডেটা আমরা একটু পরে ইউজ করব। সেটা হচ্ছে নাও, NOW, নাও, এই যে ব্র্যাকেট স্টার্ট ক্লোজ। দেখেন আজকে কত তারিখ, 13/5/24, 22টা 31 বাজে এখন আমার কম্পিউটারে, সেইটা এখানে দেখিয়ে দিচ্ছে। এইটাও আপনি চাইলে এই যে মোর নাম্বার ফরম্যাট থেকে, এই যে কাস্টম থেকে হয়তো এটা শুধুমাত্র আপনি টাইম হিসাবেও দেখতে পারেন। এই যে 10টা 31 PM এটাও কিন্তু দেখা সম্ভব, ঠিক আছে। তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি, দিয়ে এটা ফিট করে দিচ্ছি। এই জিনিসটা আমাদের পরে দরকার হবে। আমরা প্রথমে একটু এক্সপায়ার ডেট কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখে নিতে পারি। তো এক্সপায়ার ডেট হাইলাইট করার জন্য আমরা এখানে একটি ডেট প্রথমে একটু চেঞ্জ করে নিই। ধরুন এখানে 5, আজকে যেহেতু 13/5/2024 তারিখ, এটা আমি দিলাম হচ্ছে 14/5/24 তারিখ, ঠিক আছে। এখন এক্সপায়ার ডেট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ইকুয়াল সাইন দিব। দেখেন এই একটা প্রোডাক্টের লিস্ট, এখানে আমার হচ্ছে স্টার্ট ডেট, এই প্রোডাক্টটা 15 তারিখে এক্সপায়ার হয়ে যাবে। তাহলে কত দিন বাকি আছে সেটা যদি আমি এখানে দেখতে চাই সেক্ষেত্রে আমি ইকুয়াল দিব, দেওয়ার পরে ব্র্যাকেট স্টার্ট আমার এই সেল মাইনাস, আমি এখানে দেখেন এই যে টুডে ফাংশনটা ইউজ করব, অর্থাৎ এই দিন থেকে আজকের দিন বিয়োগফল কত। দেখেন আমি ইন্টার দিই,
এটা কিন্তু দেখেন অন্য ফরম্যাটে চলে আসছে, ডেট ফরম্যাট। এখন এখান থেকে আপনাকে জেনারেল করতে হবে। দেখেন একদিন বাকি আছে এই প্রোডাক্টটা এক্সপায়ার হওয়ার। এখন যদি এখানে আমি ডাবল ক্লিক করে দিই, দেখেন অধিকাংশটাই ডেট এক্সপায়ার হয়ে গেছে। 116 দিন মাইনাস 188 দিন। এখন ধরেন এটা আমি 16/5 করে দেই, দেখি এটা দেখেন ঠিক থাকে কিনা। দেখেন 3 দিন চলে আসছে, অর্থাৎ আজকে 13 তারিখ, 14, 15, 16, 3 দিন আছে। তাহলে খুব সহজেই আপনি এই টুডে ফাংশনের মাধ্যমে কিন্তু এক্সেলে এটা অটোমেটিক প্রতিদিন এক্সেল ফাইলটা ওপেন করবেন, অটো কিন্তু এটা আপডেট হবে। কারণ টুডে তো অটোমেটিক আপনার কম্পিউটার থেকে ডেটা নিয়েই নিবে সে, যে আজকে কত তারিখ। কালকে দেখবেন যে এটা এক্সপায়ার ডেট এখানে ডেজ লেফট 0 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এইভাবে আপনি খুব সহজে এক্সপায়ার ডেট ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। এখানে দেখেন কাস্টমার আইডি আছে। আমরা সচরাচর কী করি এক্সেলে, যে যদি কোনো 1, 2 এইভাবে দিয়ে কিন্তু আমরা এখান থেকে কোনো সিরিয়াল নাম্বারিং করি। এটা অন্যভাবে আসলে করা যায়, আপনাদেরকে দেখাই। ধরেন আমি 1ই লিখলাম, এই যে 1 লিখলাম। এখন যদি এখানে ডাবল ক্লিক করি, নিচ পর্যন্ত চলে আসছে না? তো আমরা যদি নিচে যাই, যাওয়ার পরে দেখেন এখানে একদম একটা অপশান আছে, এই যে এখান থেকে ফিল সিরিজ দিয়ে দেন। দেখেন এটা কিন্তু সিরিয়াল নাম্বারিং হয়ে গেল। এই কাজটা আপনি খুব সহজে করতে পারবেন। এখন আমরা সহজ একটা জিনিস দেখি। ধরুন আপনি এক্সেলে কোনো একটা ফরম্যাটিং করছেন। হ্যাঁ, ধরুন এখানে যাই, আমরা এরকম একটা ফরম্যাটিং করছি। এখানে করার পরে এখানে আমি লিখলাম হচ্ছে, আমি এখানে ধরুন লিখলাম টোটাল। ঠিক আছে, লেখার পরে এখানে কিছু ভ্যালু আমি দিয়ে দিলাম, র্যান্ডম ভ্যালু। ঠিক আছে, তো আমি এখানে 35 দিয়ে দেই, এগুলো টেনে দেই, গ্যাপ অনুযায়ী দেখেন হয়ে যাবে। এখন আমি যদি কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করি, ধরুন কোনো কিছু একটা বের করতে চাই, সেটার নাম হচ্ছে পার্সেন্টেজ দিয়ে বের করতে চাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখেন আপনি এখানে ইকুয়াল সাইন দেন, তারপরে এই সেল ভাগ এই সেল, ঠিক আছে, গুণন 100। এটা যদি আমি দিয়ে ইন্টার দেই, তাহলে কত পার্সেন্ট সেটা চলে আসতেছে, এই 15, 120-এর কত। তো কোনো ক্ষেত্রে যদি এমন হয় এখানে এই সেলস ভ্যালুটা নেই, দেখেন এখানে কিন্তু একটা এরর আসতেছে। এখন কোনো শিটের ভিতরে যদি এরকম এরর আসে, কারো সেলস তো নাই থাকতে পারে, তাই না? তো এরর আসলে এটা কিন্তু খারাপ দেখা যায়। সেক্ষেত্রে এই জিনিসটা আপনি ইফ এরর ফাংশনের মাধ্যমে অ্যাভয়েড করতে পারেন। দেখেন এখানেও যদি ভ্যালু না থাকে, এটা এরর আসছে, তাহলে এগুলা কি করবেন, এখানে এই যে ভ্যালুটা, এইটার আগে আপনি একটা ফাংশন অ্যাপ্লাই করবেন ইফ এরর। দেখেন এই যে ইফ এরর দিয়ে এই যে ব্র্যাকেট স্টার্ট, তারপরে এই ফর্মুলাটা তো থাকবে। এখন এটা আপনার ভ্যালু, যদি এরর হয় তাহলে আপনি কি দিবেন এখানে। সেক্ষেত্রে আপনি এখানে যদি শুধু ডাবল ইনভার্টার 2টা কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেন, তাহলে এরর হলে এই সেলটা ফাঁকাই থাকবে। দেখেন এখন টেনে দিলে এগুলো ফাঁকা থাকবে, কারণ ডাবল ইনভার্টার কমার ভিতরে আমি কিছুই দেয় নাই। আর যদি এখানে আপনি কিছু লেখেন যে টাইপ ভ্যালু, এটা লিখে ইন্টার দেন, তাহলে দেখেন এরর হলে টাইপে ভ্যালু এই কথাটা লেখা আসবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু এরকমভাবে ইফ এরর ফাংশনটা জাস্ট আপনি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন সোজা কথায় সেটা করে নেবেন। এর আগে আপনি ইফ এররটা দিয়ে জাস্ট কমা দিয়ে এইভাবে আপনি লিখে নেবেন। না বুঝতে পারলে আবার একটু দেখতে পারেন। তো এটা হয়ে গেল। এখন দেখেন এখানে এই যে এই ভ্যালুগুলো কিন্তু রাউন্ড না। যদি আপনি এটার ভিতরে রাউন্ড অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখেন এই যে ইফ এরর যেটা আসলো, ঠিক আছে, ইফ এররের পরে ব্র্যাকেট স্টার্ট যে আপনি করলেন, এইটার পরে আপনি এইটার আগে আপনি লিখেন হচ্ছে রাউন্ড। ঠিক আছে, লিখে এই ভ্যালুগুলো আপনি রাউন্ড করে দেন। কি দিয়ে রাউন্ড করবেন, দেখেন এই যে নাম্বার ডিজিট দেন 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেন, দেওয়ার পরে এখানে কমা দেন। দেখেন আমি কি করলাম এখানে এই যে রাউন্ড ফর্মুলা দিয়ে এটাকে রাউন্ড করলাম। করার পরে আমি যদি তারপরেও আমার এরর আসে, তাহলে সেটা আমি এররটা রিমুভ করলাম। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাই। দেখেন এই যে এখন কিন্তু এখানে রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, প্রথমে আমি যেটা করলাম, আমি আবার প্রথম থেকে দেখাই, হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। আমি প্রথমে দিলাম হচ্ছে এই সেল ভাগ এই সেল, তাহলে আমার এরর আসলো। ঠিক আছে, এখন আমি এখানে কিন্তু গুণ দিব, গুণন 100 দেই, তাহলে ভালো হবে। এটা দিয়ে দিলাম, টান দিলাম। এখন আমি কি করব, এই যে কোনো একটার আগে রাউন্ড ফর্মুলা অ্যাপ্লাই করব, ROUND রাউন্ড, এটা দিয়ে দিলাম। একটা একটা করে এভাবে করবেন। দেওয়ার পরে ব্র্যাকেট স্টার্ট, এই যে নাম্বার আমি 0 দিয়ে রাউন্ড করব, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখন টেনে দিলাম, দেখেন রাউন্ড হয়ে গেল। এখন আমি এর আগে আবার ইফ এরর ফাংশন দিব, রাউন্ডের আগে ইফ এরর দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে শেষে গিয়ে কমা দিয়ে, এখানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে কিছুই লিখব না। এখন দেখেন এখানে কোনো কিছু আসলো না, এখানে এগুলো রাউন্ড থাকলো। তাহলে দেখেন একটার ভিতরে আরেকটা ফর্মুলা, তার ভিতরে আরেকটা ফর্মুলা, কিভাবে
ইউজ করতে হয় আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলের কাজ, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন এখানে একটা প্রোডাক্টের নাম আছে হোয়াইট চকলেট, ঠিক আছে? এই যে প্রোডাক্টটা ধরেন হোয়াইটের পরে যদি অনেকগুলো স্পেস থাকে, এইভাবে স্পেস থাকে, খেয়াল করুন, অথবা সামনেও স্পেস থাকতে পারে, এটা কিন্তু ভালো দেখাবে না। আমি সেলটা যদি বড় করি, তো এটার যদি আমি লেন্থ কাউন্ট করতে চাই কোনো কারণে, তাহলে আমি এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, ALEN, এই সেলটা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এখানে মোট 54টা ক্যারেক্টার আছে স্পেস সহ। এখন এই জিনিসটা কিন্তু সুন্দর লাগতেছে না, এই প্রথমেও কিন্তু স্পেস আছে। এই জিনিসগুলো আমি একবারে কিভাবে ঠিক করব। এই জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, কারণ ইন্টারনেট থেকে ডাটা নিলে এরকম হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লাই করব একটা ফাংশন যেটার নাম হচ্ছে ট্রিম। এই যে দেখেন ট্রিমার আছে না, ট্রিম, এটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এখন খেয়াল করেন এই ভ্যালুগুলো কিন্তু একদম সুন্দরভাবে বাই ডিফল্ট একটা স্পেস দিয়ে চলে আসছে। এখন এইটাই দেখেন 57টা আপনার ক্যারেক্টার ছিল। দেখি এইটাই কয়টা ক্যারেক্টার আছে, এখন দেখি। তাহলে আপনি খুব সহজে কিন্তু দেখতে পেলেন যে এইটাই আমার ক্যারেক্টার কিন্তু অনেক কম আছে। তো এইভাবে আপনি ট্রিম ফাংশনও ইউজ করে নিতে পারেন। বিভিন্ন প্রয়োজনে আপনাদের ইন্টারনেট থেকে ডাটা নামালে এরকম হতে পারে। আমি এগুলো আবার আগের মতো করে দেই। তো এখন এক্সেলের আমরা দারুণ একটি ফর্মুলা নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে নেটওয়ার্ক ডেজ ডট ইন্টারন্যাশনাল। এইটা দিয়ে আসলে ডেজের মধ্যে পার্থক্য বের করা হয়। দেখেন এখানে 15 তারিখ আছে, 25 তারিখ আছে। যদি আমি নর্মাল ক্যালকুলেশন দেখি, এই ডেট মাইনাস এটা যদি দেই, তাহলে এখানে 10 দিন আছে। দেখেন আমরা দেখি 15 থেকে 25 তারিখ আসলে 10 দিন কিনা। এই যে 24 সালের এটা, এই যে 15 থেকে দেখেন এই যে 25 পর্যন্ত, এখানে টোটাল 11 দিন, কিন্তু সে যে কোনো একদিন বাদ দিবে, দেওয়ার পরে কাউন্ট করবে, কারণ বিয়োগ করা হয়েছে এই জন্য। তো সেক্ষেত্রে নর্মাল হচ্ছে এখানে বলতেছে সে 10 দিন। এখন আমরা যদি কর্মদিবস বের করতে চাই, দেখেন সেক্ষেত্রে একটা ফাংশন আমরা কল করব যেটার নাম নেটওয়ার্ক ডেজ ডট ইন্টারন্যাশনাল। এখানে কি বলছে, স্টার্ট ডেট। তো স্টার্ট ডেট হচ্ছে আমার এইটা, আমি কমা দিলাম। এরপরে ইন ডেট কোনটা কাজের, এই যে এইটা ইন ডেট। এরপরে উইকেন্ড কবে, দেখেন উইকেন্ড হচ্ছে আমার আপনার অফিস যেদিন ছুটি, যেমন আমার 7 ফ্রাইডে এবং স্যাটারডে আমি দিলাম। এরপরে কমা দিলাম। এক্সট্রা যদি কোনো হলিডেজ থাকে সেইটা অ্যাড করা যাবে, ওটা আমি পরে দেখব। তাহলে আমি এখান থেকে কমাটা উঠিয়ে দেই, অথবা আপনি এখানেও দেখতে পারেন যদি এখানে ঝামেলা মনে হয়। এই যে আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো আমাকে দেখেন বলতেছে যে এই তারিখের মধ্যে আমার ওয়ার্কিং ডেজ 7 দিন। আমরা দেখি তাহলে 15 থেকে 25, দেখেন 15, 16, এই যে 2 দিন, এরপরে 3, 4, 5, 6, 7, এই 7 দিন হচ্ছে আমার। এর ভিতরে দেখেন কর্মদিবস, সেটা সে বলে দিচ্ছে। এখন ধরেন কোনো কারণে আপনার এই যে 23 তারিখ ছুটি, কোনো সরকারি ছুটি, সেক্ষেত্রে আপনি যদি এটা কোনো জায়গায় লিখে দেন, যেমন দিলেন 22/4/2024, ধরেন 23/4/2024, এগুলো সরকারি ছুটি, সেগুলো তাহলে ফর্মুলায় কীভাবে অ্যাড করে দিবেন, ওইটা আপনি এখানে এই যে আমরা একদম শেষে গিয়ে এই যে উইকেন্ড ছিল, তারপরে কমা দেওয়ার পরে দেখেন হলিডেজ ছিল, ওখানে শুধু এইগুলা সিলেক্ট করে দিবেন। তবে দিয়ে এই সেলগুলো লক করে দিবেন, F4 বাটন প্রেস করে দিয়ে এন্টার দেন। তো দেখেন 22/4/24 দিছি, তো 22/4 হবে না, এটা 25 না দিলে ফর্মুলাটা বোঝা যাবে না। আমি তো মে মাসের হিসাব করছি। দেখেন এখন দেখেন এই যে এই 2 দিনও সে কাউন্ট করে ওয়ার্কিং ডেজ কিন্তু 7 দিন থেকে 5 দিন করে দিছে। তো আমি এটা কেন এখানে লক করে দিলাম, ধরেন যদি অনেক ডেটা থাকে, আপনি যখন এইভাবে ধরে টান দিবেন, তখন তো রিলেটিভ সেল রেফারেন্সের কারণে এই ছুটিগুলা নিচে চলে আসবে, এই জন্য আমি এটা লক করে দিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে নেটওয়ার্ক ডেজ ফর্মুলা কিভাবে কাজ করে। আপনারা না বুঝলে এখানে আর একটু আস্তে আস্তে দেখলে আশা করি বুঝতে পারবেন, কঠিন কিছুই না, কারণ ইতিমধ্যে আপনারা এক্সপার্ট লেভেলে চলে আসছেন। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন দেখে নেই। দেখেন এখানে আমার কিছু ভ্যালু আছে, আমি একটি ফাংশন ইউজ করব যেটার নাম হচ্ছে চুজ ফাংশন। আমি এখানে এই জায়গায় দিলাম, এটা বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হবে, যে চুজ ফাংশন, ঠিক আছে। ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমি যেই সেলে ভ্যালুটা দিব, এইটা আমি সিলেক্ট করলাম। এখন আপনার ভ্যালু আসলে কোনগুলা, এইগুলা হচ্ছে ভ্যালু, এইটা সিলেক্ট করেন, কমা দেন, এইটা সিলেক্ট করেন, এগুলো একটা একটা করে দিতে হবে, হ্যাঁ, এভাবে দেন, ঠিক আছে, এভাবে দিতে থাকেন। এখন আপনি এটা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন, তাহলে দেখেন কিছুই আসছে না, কারণ এই সেলে যদি আমি এখন 1 দিই তাহলে হোয়াইট চকলেট আসছে। 2 দিলেও একই, কারণ দুইটা একই জিনিস। 1, 2, 3, 4, যে 5-এ দেখেন আছে
চকলেট চিপস এটা চলে আসছে। 6 দিলে দেখেন চকলেট চিপসই আসবে, এখানে অন্য কিছু লেখা থাকলে সেটাই আসবে। এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে, এই জন্য আপনাদেরকে দেখালাম। তবে যদি ফর্মুলা আপনি এখান থেকে টেনে দিতে চান সেক্ষেত্রে অবশ্যই এই সেলগুলো একটা একটা করে কিন্তু লক করে দিতে হবে F4 বাটন প্রেস করে। এখন আমরা দুইটি গুরুত্বপূর্ণ ফর্মুলা দেখে শেষ করব। একটা হচ্ছে ডি সাম আর হচ্ছে ডি এভারেজ। দেখেন এখানে আমার কিছু ভ্যালু আছে, আমি একটু ড্রপ ডাউন করে নেই। এখানে গেলাম, ডেটাতে গেলাম, ডেটা ভ্যালিডেশন, এখানে এনি ভ্যালু থেকে আমি লিস্টে গেলাম, এইগুলা সিলেক্ট করে এখান থেকে কাস্টমার নামগুলো ড্রপ ডাউন করে নিলাম। ঠিক আছে, অর্ডার আইডিতে গেলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, এই যে এনি ভ্যালু থেকে লিস্ট। আপনি কিন্তু এখান থেকে ডাটা এখান থেকে চুজ না করে ওইভাবে লিখে লিখেও দিতে পারেন, সেটাও কিন্তু সম্ভব। যেমন আপনি যদি এখানে লেখেন 397386,613,058, অর্থাৎ এই জিনিসগুলো যা এখানে আছে এইগুলো আপনি কমা দিয়ে দিয়েও এখানে কিন্তু লিখে দিতে পারেন এইভাবে যদি আপনি চান। ওকে দিলাম, দেখেন এই একইভাবে কিন্তু এখানে হয়ে গেল। প্রোডাক্টটাও এখানে আপনি চাইলে করতে পারেন, এই যে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালু থেকে লিস্ট, এই প্রোডাক্টগুলো দিয়ে দেন, ওকে দিয়ে দেন। ঠিক আছে, এখন দেখেন এই ডিসাম ফর্মুলা কিভাবে কাজ করছে বা ডি অ্যাভারেজ। প্রথমে আমি এখানে এইটা কেটে দিই, এটা লাগবে না আমার। এখানে আমি সাম লিখে দিই, লিখে এই ভ্যালুগুলো সিলেক্ট করি, এই ভ্যালুগুলা যোগ করি, এটা সাম লিখি এখানে, আর একটা আমি অ্যাভারেজ লিখি। এই যে অ্যাভারেজ, এগুলো সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন এগুলো সাম এত, অ্যাভারেজ এত। এখন আমরা ডি সাম যদি এই সেলে ইউজ করি, ইকুয়াল এই যে ডি সাম দিলাম। ডেটাবেস, ডেটাবেস হচ্ছে এই টোটাল এরিয়াটা আমার ডেটাবেস, এই যে একদম হেডার সহ। ফিল্ড, ফিল্ড আমার কোনটা, এটা হচ্ছে আমার ফিল্ড, এই যে সেলসটা হচ্ছে আমার ফিল্ড। ঠিক আছে, যেখান থেকে যোগ হবে। আর ক্রাইটেরিয়া কোনগুলো, এই যে এইগুলো আমার ক্রাইটেরিয়া, অর্থাৎ এই যে হেডার সহ এই সেলে যা বসাবো সেটাই ক্রাইটেরিয়া। আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, তো এখানে দেখেন 2485 আসছে। এখন খেয়াল করেন এখান থেকে যদি আমি রায়হান তানজিম সিলেক্ট করি, দেখেন রায়হান তানজিম এক জায়গায় আছে 200 টাকা সেলস। এখন যদি এখান থেকে আমি রাব্বি হাসান করি, রাব্বি হাসান কত জায়গায়, যে হোয়াইট চকলেট 200 টাকা, আবার এখানে 400 টাকা, টোটাল 600। এখন আপনি অর্ডার আইডিও ফিল্টার করতে পারেন, বা প্রোডাক্ট থেকে যদি ফিল্টার করেন, হোয়াইট চকলেট করলে সে হোয়াইট চকলেট কয় টাকার বেচছে, শুধুমাত্র দেখেন এই যে 200 টাকা, সেটা চলে আসছে। অর্থাৎ এটা দিয়ে খুব সহজেই আপনি কিন্তু কন্ডিশনালি সামেশনটা দেখতে পারবেন। একইভাবে যদি আপনি এখানে ডি সামের জায়গায় ডি এভারেজ ইউজ করেন, আমরা দেখে নিব সিস্টেমটা একই। হ্যাঁ, এটা বড় করে নেই। ডি এভারেজ, এই যে ডি এভারেজ, ডেটাবেস, এই যে এটা আমার ডেটাবেস। ফিল্ড কোনটা, আমার ফিল্ড হচ্ছে এইটা, আর ক্রাইটেরিয়া হচ্ছে এইগুলা। ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে দেখেন এই রাব্বি হাসান আর এটার এভারেজ 200, কারণ এখানে 200-র মধ্যে তো 200। এখন এটা যদি আপনি মুছে চকলেট চিপস দেন, দেখেন 400। রাব্বি হাসানের এই জায়গায় এই দুইটাই যদি মুছে দেন তাহলে 306.25 আসছে। এখানে কি তাই আসছে? হ্যাঁ, এটাও তাই ছিল, 306.25। নাম যদি চেঞ্জ করেন ওই অনুযায়ী চেঞ্জ হবে এভারেজটা। তো আশা করছি এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে অনেক বেশি উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে, কথা হবে পরবর্তী ভিডিওতে।